আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাকাউন্টিং ফর লিজ। সো চলো দেখা আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে প্রাইম লিজিং কোম্পানি এগ্রিজ টু লিজ মেশিনারি টু আকিস কর্পোরেশন অন জানুয়ারি 1, 2008। দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটস টু দ্য লিজ এগ্রিমেন্ট। আচ্ছা, এখানে বলছে প্রাইম লিজিং কোম্পানি এগ্রি মানে রাজি টু লিজ মেশিনারি, অর্থাৎ তার মেশিনারি বা যন্ত্রপাতি লিজ দেওয়ার জন্য কাকে? টু আকিস কর্পোরেশনকে। আমরা বলছি টু এর পরে যে থাকবে সে হলো গ্রহীতা বা লিজি, আর টু এর আগে যে থাকবে সে হলো লিজ দাতা বা হলো লেজর। তার মানে আকিস কোম্পানি হচ্ছে লিজি অর্থাৎ গ্রহীতা, লিজ নিবে। কিভাবে বুঝলাম? এখানে টু আছে, টুর পরে যে থাকবে সে হলো গ্রহীতা বা লিজ নিবে, আর টু এর আগে কে আছে? প্রাইম কোম্পানি। তার মানে প্রাইম কোম্পানি কি? সে হলো লেজর বা লিজ দাতা, ইজারা দাতা। তাহলে প্রাইম লিজিং কোম্পানি এগ্রিজ মানে রাজি টু লিজ মেশিনারি টু আকিস কোম্পানি কর্পোরেশন অন জানুয়ারি 2008 সালে। সে প্রাইম কোম্পানি আকিস কোম্পানিকে মেশিনারি লিজ দেওয়ার জন্য রাজি। কখন? জানুয়ারি 1, 2008 সালে। এরপরে দ্য ফলোয়িং ইনফরমেশন, অর্থাৎ যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে সেগুলো আর কি। এক নম্বরে কি বলছে দেখো, দ্য টার্ম অফ দ্য লিজ ইজ 7 years উইথ নো রিনিউয়াল অপশন। বলছে দ্য টার্ম অফ দ্য লিজের মেয়াদ কত বছর? 7 বছর। উইথ নো রিনিউয়াল অপশন, যেটা কোনো রিনিউয়াল অপশন নাই। অ্যান্ড দ্য মেশিনারি হ্যাজ অ্যান এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ 9 years। তার মানে এটার ইকোনমিক লাইফ কত? মেশিনের যে জীবনকাল কত বছর? মেশিনের জীবনকাল হচ্ছে 9 বছর, আর মেশিনের যে আছে লিজ দিছে সেটা হলো 7 বছর। মনে রাখতে হবে এই যে 9 বছর মেশিনের যে জীবনকাল, ইকোনমিক লাইফ, সেটা কোথায় কাজে লাগবে? এটা আমরা ইউজ করব যখন ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। ডেপ্রিসিয়েশন নির্ণয় আমাদের সূত্র কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তখন আমরা ইউজফুল লাইফের জায়গায় 9 বছর দেব, অর্থাৎ ইউজফুল লাইফ তখন কত হবে? 9 হবে নিচে। ওকে, এরপর হচ্ছে তোমার এই যে 7 বছর, এটা হচ্ছে লিজের মেয়াদ। কয় বছর লিজ নিয়েছে সেটা। এটা কোথায় ইউজ হবে? যখন আমরা ওই যে পিবিএ নির্ণয় করব, অর্থাৎ এই সময় a ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, তখন n এর মান কত হবে? 7 বছর হবে, 7 বছর হবে। এভাবে আর কি আমরা যখন পিবি নির্ণয় করব তখন আমাদের n এর মান হবে 7, আর যখন আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করব তখন ইউজফুল লাইফ হবে 9। দুইটার পার্থক্য বুঝছো তো? এই দুইটা নিয়ে প্যাচ লাগানো যাবে না। ওকে, এরপর আসো 2 নাম্বার। দ্য কস্ট অফ দ্য মেশিনারি ইজ টাকা 4,20,000 অ্যান্ড দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেটস অন 1/1/2008 ইজ টাকা 5,60,000। বলছে দ্য কস্ট অফ মেশিনারি ইজ টাকা 4,20,000। মেশিনারির কস্ট কত টাকা? 4,20,000 টাকা। এরপরে দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট অন 1/1/2008 সাল হচ্ছে 5,60,000। তাহলে ফেয়ার ভ্যালু দেওয়া আছে কত? 5,60,000 টাকা দেওয়া আছে। আর এই ম্যাথ মনে রাখবে, এই মেশিনারির এই কষ্ট, এটার কোনো ভ্যালু নেই, এটার প্রয়োজন নাই এই ম্যাথে। ওকে, তাহলে আমরা ফেয়ার ভ্যালু পেয়ে গেছি এখানে। এরপরে দেখো 3 নম্বরে, অ্যাজ দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম দ্যাট অ্যাসেট রিভার্স টু লেজর। অর্থাৎ সম্পদের মেয়াদকাল শেষে সেটা লেজরের কাছে অর্থাৎ ফেরত দিতে হবে আর কি। অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম দ্য অ্যাসেট ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু 80,000 টাকা। কী বলছে? এক্সপেক্টেড, অর্থাৎ মেয়াদ শেষে এই সম্পত্তি থেকে কত টাকা গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু এক্সপেক্ট করতেছে? 80,000 টাকা এক্সপেক্ট করতেছে। ওকে, অর্থাৎ সম্পত্তির মেয়াদ শেষে বলতেছে আর কি, বা মনে করতেছে এটার এত টাকা ভ্যালু থাকবে বা অবশিষ্ট এত টাকা থাকবে। রেসিডুয়াল ভ্যালু মানে কি? অবশিষ্ট যা থাকে। মনে করো তুমি একটা পাখা ইউজ করছো, সে পাখাটা 1 বছর যাবে, 2 বছর যাবে, এভাবে যেতে যেতে এটা প্রত্যেক বছর তো ভ্যালু কমবে নাকি? যত ইউজ হবে তত ভ্যালু কমবে। দিন শেষে সর্বশেষ যে ভ্যালুটা থাকবে সেটাই হলো আর কি রেসিডুয়াল ভ্যালু বা অবশিষ্ট মূল্য। তাহলে ওরাও মানে অনুমান করতেছে মেশিনটা 7 বছর পরে এটার আর 80,000 টাকা ভ্যালু থাকবে বা রেসিডুয়াল ভ্যালু, অবশিষ্ট মূল্য থাকবে। এটা ওরা এক্সপেক্ট করতেছে।
এরপরে দেখো আকিজ ডেপ্রিসিয়েটস অল অফ ইটস ইকুইপমেন্ট অফ স্ট্রেট লাইন বেসিস। আকিজ ডেপ্রিসিয়েট কি করতেছে, ইকুইপমেন্টের স্ট্রেট লাইন বেসিসে ইয়ে করতেছে, ডেপ্রিসিয়েশন নির্ণয় করবে স্ট্রেট লাইন বেসিস। তার মানে স্ট্রেট লাইন মানে কি প্রত্যেক বছরে সমান অবশ্যই হবে। এরপরে আসো 4 নাম্বার, দ্য লিজ এগ্রিমেন্ট রিকোয়ার্স ইকুয়াল রেন্টাল পেমেন্টস বিগিনিং অন জানুয়ারি 1, 2008। অর্থাৎ দ্য লিজ এগ্রিমেন্ট রিকোয়ার্স ইকুয়াল রেন্টাল পেমেন্টস মানে কি সমান রেন্টাল পেমেন্টস বা সমান কিস্তিতে তারা ইয়ে করবে, কিস্তি দিবে আর কি, প্রত্যেক বছর সমান থাকবে, ইকুয়াল রেন্টাল পেমেন্টস। বিগিনিং মানে কি শুরু, তার মানে আমাদের যে পিবিএ নির্ণয় করবে সেটা হবে শুরুর সূত্রটা। শুরুর সূত্রটাকে এ ইন্টু পিবিএ সমান সমান এ ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 + i হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই i, এরপরে হচ্ছে ইন্টু 1 + i, এই সূত্র হবে অন জানুয়ারি 1, 2008। অর্থাৎ জানুয়ারি 1, 2008 থেকে শুরু হবে। ওকে, এখানে দেখো একটা জিনিস, এখানে কিন্তু কিস্তি দেওয়া নাই যে কত টাকা আমরা সমান বছরে কিস্তি পরিশোধ করবো, এই জিনিসটা কিন্তু দেওয়া নাই, এটা আমাদের বের করা লাগবে। চলো এরপরে দেখো 5 নম্বরে কি বলছে, দ্য কালেক্টাবিলিটি অফ দ্য লিজ পেমেন্টস ইজ রিজনেবলি প্রেডিক্টেবল অ্যান্ড দেয়ার ইজ নো ইম্পর্ট্যান্ট আনসার্টেনিটিস সারাউন্ডিং দ্য অ্যামাউন্ট অফ দ্য কস্ট ইয়েট টু বি ইনকারেড বাই দ্য লিজার। আচ্ছা, এইখানে আমাদের কোনো ইয়ে নাই, কোনো অ্যামাউন্ট নেই, এটা বেশি ইম্পর্ট্যান্ট না, এটা বাদ। 6 নম্বরে দেখো, দ্য প্রাইম ডিজায়ার্স এ 10% রেট অফ রিটার্ন অন ইটস ইনভেস্টমেন্ট। Aki's incremental borrowing rate is 11% and the leaser's implied rate is unknown. আচ্ছা, এখানে দেখো মনে রাখবা যেটা যে রেটের আগে ডিজায়ার্স থাকবে, এরপরে তোমার শিওর থাকবে, শিওর থাকবে, তখন আমরা সেই রেটটা ইউজ করব। এখন দেখো এখানে আছে 11%, আকিজকে ইনক্রিমেন্টাল বোরোয়িং রেট, অর্থাৎ যদি আকিজ কোম্পানি যদি করতো ঋণ নিত, তাহলে সে 11% ইয়েতে পাইতো আর কি এটা। কিন্তু দেখা যাচ্ছে এটা 10% আছে, কম আছে। এরপর হচ্ছে ডিজেয়ার্স, মানে কি ডিজেয়ার্স শিওর এগুলো থাকলে আমরা 10% বা এটার সাথে যে পার্সেন্টেজ থাকবে সেটা ইউজ করবো। আর বেশিরভাগই আমি ম্যাথ দেখছি যেগুলো তোমার কম পার্সেন্টেজটাই আর কি কাউন্ট হয়, এটাও তোমরা ধরে রাখতে পারো, যেটা কম বা যে পার্সেন্টেজটা কম সেটাই হলো অ্যাকসেপ্টেড, বা আমরা সেটা ম্যাথে ইউজ করব। কারণ তুমি একটা নিবা, মেশিন লিজ নিবা, তুমি তো চাইবা যত কম দিতে পারো সুদ, নাকি পার্সেন্ট যত কম দিতে পারো, যত কম সুদ দিতে পারো, ততই তো তোমার জন্য ভালো। সো বেশিরভাগই আমি দেখছি পার্সেন্টেজ কমটাই আর কি অ্যাকসেপ্ট হয়। এরপরে বলছে লেজার্স ইমপ্লিক্ট রেট ইজ আননোন মানে তার মানে সে এটা জানে না, বা প্রাইম কোম্পানি এটা জানে না। যাই হোক, সো তোমরা ডিজেআর শিওর এগুলো যদি থাকে তোমরা সেটার সাথে পার্সেন্টেজটা নিবা, আর হলো যে পার্সেন্টেজটা কম সেটাই ভালো, সেটাই নেওয়ার ট্রাই করবা। ওকে, এরপরে আসো রিকোয়ারমেন্টস কি বলছে, ডিসকাস দ্য নেচার অফ দিস লিজ ফর বোথ দ্য লিজি অ্যান্ড দ্য লিজার। অর্থাৎ ডিসকাস দ্য নেচার অফ লিজ, এই লিজটা কী ধরনের লিজ, বা এই ইজারাটা কী ধরনের ইজারার প্রকৃতিটা কী ধরনের। লিজ ফর দ্য বোথ লিজি অ্যান্ড লেজার, অর্থাৎ লিজি এবং লেজারের দৃষ্টিতে এটা কী ধরনের ইজারা আর কি, সেটা ডিসকাস বা আলোচনা করতে বলছে। বি নাম্বারে বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট রিকোয়ার্ড। অর্থাৎ কী বলছে, অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট রিকোয়ার্ড, এটা আমাদের ক্যালকুলেট করতে বলছে। অ্যানুয়াল রেন্টাল মানে কি আমরা যে বছর শেষে যে কিস্তি দিব, সে কিস্তিটা কত সেটাই আমাদের এখানে বের করতে হবে। দেখো এই ম্যাথের মধ্যে কোনো জায়গায় কি দেখছো আমাদের যে কিস্তি দিছে, অ্যানুয়াল পেমেন্ট করছে এত টাকা, আমরা আগের ম্যাথগুলো যদি দেখো সেখানে দেখবা ইকুয়াল রেন্টাল পেমেন্ট এত টাকা অত টাকা এরকম ছিল। কিন্তু এই ম্যাথটার মধ্যে কোনোটার মধ্যে তোমার রেন্টাল পেমেন্ট করছে এরকম কিছু আছে যে এত টাকা রেন্টাল পেমেন্ট করে নাই, তার মানে এই ম্যাথটা ভিন্ন আছে। এই ম্যাথ থেকে আমরা আজকে শিখবো কীভাবে আমাদের রেন্টাল পেমেন্ট বের করতে হয় বা কিস্তি বের করতে হয়। ওকে, এরপরে দেখো সি নাম্বারে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্টস। বলছে মিনিমাম লিজ পেমেন্ট তৈরি করতে বা কম্পিউট করতে। এটাতে আমরা আগের ম্যাথগুলোতে যেভাবে সূত্র দিয়ে করছি সেভাবেই করবো। এরপরে দেখো ডি নাম্বারে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ আকিজ উড মেক ইন 2008 and 2009 রিলেটেড টু দ্য লিস্ট। আচ্ছা, জার্নাল এন্ট্রিজ তৈরি করতে বলছে 2008 আর 2009 সালে আকিজ কোম্পানির বইতে আর কি।
এখন আসো তাহলে নাম্বারে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ প্রাইম উড মেক ইন 2008 অ্যান্ড 2009। আকিস কোম্পানির বইতেও দিতে বলছে, প্রাইম কোম্পানির বইতেও দিতে বলছে, তার মানে লিজির বইতেও দিতে হবে, লেজারের বইতেও আমাদের জার্নাল দেওয়া লাগবে। এখন আসো এই নাম্বারে আমাদের কি বলছিল, ডিসকাস দ্য নেচার অফ দিস লিজ, এটা কী ধরনের লিজ সেটা করতে আলোচনা করতে। তাহলে দিস ইজ এ সেল টাইপ লিজ। কি সেল টাইপ লিজ, অর্থাৎ তুমি যেহেতু মেশিন লিজ দিবা, সো এটা একটা সেল টাইপ বা লিজ টাইপ, যেহেতু এটা লিজে, সো সেল টাইপ লিজ, এটা এই ধরনের টাইপের আর কি। এরপরে বিকজ লিজিং কোম্পানি প্রডিউস দ্য অ্যাসেটস, অর্থাৎ লিজিং কোম্পানি মেশিনটা কী করছে, উৎপাদন করছে, প্রডিউস দ্য অ্যাসেট সম্পদটা উৎপাদন করছে, অ্যান্ড দেন লিজ এগ্রিমেন্ট, এবং চুক্তিটা আবদ্ধ হয়েছে, এবং তারপরে কী হয়েছে, চুক্তিটা আবদ্ধ হয়েছে। আদার কোম্পানি অ্যান্ড অলসো কস্ট প্রাইস অ্যান্ড ফেয়ার ভ্যালু ইজ গিভেন, যেখানে অন্য কোম্পানি কী দিচ্ছে এটার জন্য কস্ট প্রাইস দেবে, ফেয়ার ভ্যালু থাকবে এটার মধ্যে, ইজ গিভেন ফেয়ার ভ্যালু, অর্থাৎ কস্ট প্রাইস থাকবে, ফেয়ার ভ্যালু থাকবে, এগুলো দিবে আর কি। সো এটা হচ্ছে এই ধরনের লিজ আমরা বুঝতে পারলাম। এরপরে বি নাম্বারে দেখো ক্যালকুলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট। অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট বের করতে বলছে, মানে কিস্তি বের করতে বলছে, যে আমরা বছরের শুরুতে জানুয়ারির 1 তারিখে যে কিস্তি দিব সেইটা কত টাকা সেটা বের করতে বলছে। এই ম্যাথের মধ্যে সেটা দেওয়া নেই। সেটা কিভাবে বের করব, প্রথমে আমরা লিখব ফেয়ার ভ্যালু অফ দ্য লিজড অ্যাসেট। ফেয়ার ভ্যালু কত দেওয়া আছে, 5,60,000। এই যে দেখো ফেয়ার ভ্যালু আমাদের 5,60,000 দেওয়া আছে, তাহলে আমরা ফেয়ার ভ্যালু লিখব। এরপরে দেখো এই ম্যাথের মধ্যে আমাদের রেসিডুয়াল ভ্যালু দেওয়া আছে। ফেয়ার ভ্যালু থেকে আমরা কি করব, রেসিডুয়াল ভ্যালুটা মাইনাস করব। রেসিডুয়াল ভ্যালুর প্রেজেন্ট বা বর্তমান মূল্য আমরা মাইনাস করতে হবে। তো রেসিডুয়াল ভ্যালু আমরা কিভাবে বর্তমান মূল্যে কনভার্ট করি বা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি, এটার কনভার্ট করার সূত্র হচ্ছে আমাদের আরবি বা রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের কনভার্ট করার সূত্র। রেসিডুয়াল ভ্যালু কনভার্ট করার সূত্র হচ্ছে আমাদের এটা। ওকে, তাহলে আমরা এটা এই সূত্র দিয়ে কনভার্ট করে এরপরে লেস করে দেব। লেস করলে আমরা কি পাবো, আমরা অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট পাবো, রেন্টাল পেমেন্ট না, বর্তমান পাবো, বর্তমান মূল্য পাবো বা প্রেজেন্ট ভ্যালু পাবো। দেখো আমরা যদি বলি এটার মধ্যে তোমার রেসিডুয়াল ভ্যালু ইনক্লুড আছে, আমরা যদি বলি এটার মধ্যে রেসিডুয়াল ভ্যালু ইনক্লুড আছে, হ্যাঁ। সো রেসিডুয়াল ভ্যালু আমরা পাবো কখন, ভবিষ্যতে পাবো। এখন আমাদের নির্ণয় করতে হবে প্রথমে বর্তমান মূল্য নির্ণয় করে তারপরে ওইটা দিয়ে আমাদের বর্তমানে যে বছরের প্রথমে আমরা যে দিব কিস্তি দিব সেই কিস্তি নির্ণয় করতে হবে। যার কারণে অ্যাট ফার্স্ট আমাদের কাজ হলো ফেয়ার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু অফ রেসিডুয়াল ভ্যালু এটা আমরা মাইনাস করব। অর্থাৎ রেসিডুয়াল ভ্যালুটাকে আমরা বর্তমান মূল্যে কনভার্ট করতেছি কীভাবে, এই সূত্র দিয়ে, তারপরে এটা মাইনাস করতেছি। রেসিডুয়াল বলে কত আছে, 80,000 টাকা। 80,000 টাকা লিখলাম, এরপরে ডিভাইডেড বাই আমাদের 7 বছর মেয়াদি, আর সুদের হার হলো 10% দিলে আমাদের আসে 41,053 টাকা। তাহলে 5,60,000 থেকে তুমি 41,053 টাকা বাদ দাও, তাহলে আমরা পাবো কত, 5,18,947 টাকা। এটা হচ্ছে অ্যামাউন্ট টু বি রিকভার্ড থ্রু লিজ পেমেন্ট। তাহলে এটা আমরা পাচ্ছি কি, প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য পাচ্ছি, বুঝো কিন্তু এটা আমরা বর্তমান মূল্য পাচ্ছি। তাহলে আমরা এটার মাধ্যমে কি বুঝতে পারতেছি, যে এটা তো হলো আমাদের রেসিডুয়াল ভ্যালু সহ ছিল ভবিষ্যৎ মূল্যের। তো এখান থেকে আমরা যদি রেসিডুয়াল ভ্যালু ভবিষ্যতে যেটা পাবো সেটা এখন বাদ দিই, তাহলে আমরা বর্তমানে এই টাকাটা পাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি। ওকে, তাহলে আমরা এটা পেলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা রেন্টাল পেমেন্ট, অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট নির্ণয় করব। এখন আমরা এটা কি পাইছি বলছি, এখানে প্রেজেন্ট ভ্যালু পাইছি, আমাদের বের করতে হবে অ্যানুইটি। আচ্ছা, এখানে আমরা যদি সূত্রটা প্রথমে দিয়ে করতাম তাহলে ভালো হতো। আমি যদি এখানে এমনি দেখাই, আমরা বর্তমান মূল্য কত পাইছি, 5,18,947, এটা আমরা পাইছি এখানে 5,18,947, এটা আমরা বর্তমান মূল্য পাইছি, এটা লিখলাম। আমাদের সূত্র, আমি কিন্তু সূত্রটা বসাচ্ছি সরাসরি, এটা হচ্ছে আমাদের পিবি। এরপরে আমরা কিন্তু এ বের করব। এরপরে 1 - 1 ডিভাইডেড বাই
ওয়ান প্লাস আমাদের সুদের হার কত 10%, 0.10। এরপরে আমাদের কত বছর 7 বছর, হোল টু দি পাওয়ার n। এরপরে ডিভাইডেড বাই 0.10। হ্যাঁ, এটা কিন্তু আমরা সূত্রতে ইউজ করতেছি। এরপরে আমাদের হচ্ছে গুণ 1 যোগ আই এর মান, আই কত 0.10। এটা হচ্ছে আমাদের তো আমাদের সূত্র হচ্ছে, মনে করে সূত্র হচ্ছে এই যে এটা হচ্ছে সূত্র। আমরা প্রথমে এই সূত্র লিখলাম, মনে করে এই লাইনের আগে এই সূত্রটা লিখলাম। সূত্র লেখার পরে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এটা কি প্রেজেন্ট ভ্যালু বের করছি। তো এটা আমরা লিখলাম। আমাদের লাগবে হলো কী কয়, আমাদের লাগবে হলো তোমার কিস্তির মূল্য। এই যে কিস্তি কী দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন আমরা যে এখানে ভাগ লিখছি, এটা কীভাবে, এখন এই পাশে এর সাথে এই পুরাটা কী অবস্থায় আছে বলো তো, এর সাথে এই সূত্রের এই যে আমরা মানগুলো বসেছি এটা কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এখন আমরা কী করছি, যেহেতু এর সাথে এটা গুণ অবস্থায় আছে, এই পুরাটা আমরা এই পুরাটা কী করছি, এ পাশে নিয়ে এসে এখন ভাগ করে দিছে। এ পাশে যদি গুণ থাকে সমান সমান এই পাশে চলে আসলে সেটা ভাগ হয়ে যাবে। কি বলছি বুঝছো, ভাগ হয়ে যাবে। তাহলে এ পাশে থাকে কি, এখন এই পাশে থাকে শুধু এ। এখন আমরা যদি এইটা এই পাশে রাখি আর এটা যদি পুরাটা ওই পাশে নিয়ে যায়, কোনো সমস্যা আছে সাইড চেঞ্জ করে দিলে? কারণ এই পাশে তো শুধু এ থাকে। এখন আমরা সাইড চেঞ্জ করে এটা এই পাশে নিয়ে আসছি আর এই পাশে যে এটা আছে পুরা মানটা এটা ওই পাশে নিয়ে গেছে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। ঠিক একইভাবে এই জিনিসটা হয়েছে এখানে এরকম। তোমরা অনেকে এখানে বাঘ থাকলে বুঝবে না, সেজন্য বুঝাই দিলাম। এখন আমরা এখানে মনে করো 5,28,947 নিচে এই জিনিসটা পুরোটা লিখছি, যে বাঘ দিয়েছি এই পাশে আসলে বাঘ হয়েছে। তা আমরা এটা যদি এমনি বাঘ চিহ্ন দিয়ে লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? সমস্যা নেই। যার কারণে আমরা এভাবে ভাগ চিহ্ন দিয়ে এটা লিখছি। দিন শেষে আমরা ক্যালকুলেশন করলে এই মানটা পাবো 96,904.17। এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট বা কিস্তি মূল্য। আমরা এখানে বলতে পারি এ সমান সমান 96,904.17। তাহলে এটা 7 বছর পিরিয়ডিক পেমেন্ট, এ সমান সমান 96,904.17। তাহলে বুঝতে পারছো আমরা কিস্তিটা কীভাবে বের করছি। এখন আসো, তাহলে আমাদের এই পর্যন্ত আমরা অলরেডি কিস্তি পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, মিনিমাম লিজ পেমেন্ট তৈরি করতে হবে। সি নাম্বারে কী বলছে, প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট। আমাদের ফেয়ার ভ্যালু দেওয়া আছে, এখন আমরা কি করব, মিনিমাম লিজ পেমেন্ট বের করব বা প্রেজেন্ট ভ্যালু বের করব, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। ফেয়ার ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু বের করব। কিন্তু প্রেজেন্ট ভ্যালু বের করতে গিয়ে আমাদের লাগতে হলো এর মান। তো এর মান যেহেতু নাই, কিস্তির মান যেহেতু নাই, আমরা সেখানে কিস্তির মান বের করে নিয়েছি। এখন আমরা এই যে এর জায়গায় কিস্তির মান বসাইছি, এখানে দেখো এইভাবে বসাই বাকি ম্যাথ করছে। তাহলে পিবি অফ দ্য অ্যানুয়াল পেমেন্ট সমান সমান a ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই ইন্টু 1 প্লাস আই। এরপরে সূত্রতে মান বসে, আই এর মান হচ্ছে 10%, n এর মান হচ্ছে 7, এর মান হয়েছে আমরা এই যে কিস্তির মূল্য বের করছি, এর মান এই যে এর মান বের করছি 96,904.17। এরপরে 1 প্লাস আই এর মান হচ্ছে 0.10। হ্যাঁ, 1 প্লাস আই এর মান হচ্ছে 0.10। এখন আসে তারপরে ক্যালকুলেশন করলে আসে 5,18,947 টাকা। কত আসছে? 5,18,947 টাকা। মজার ব্যাপার হলো, আমরা জানি কি, যখন আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব তখন আমাদের রেসিডুয়াল ভ্যালু তার সাথে যোগ হবে যদি গ্যারান্টেড হয় তাহলে রেসিডুয়াল ভ্যালু তার সাথে যোগ হবে। এখন দেখো 5,18,947 আমরা পাইছি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুয়াল পেমেন্ট বা পিবিএ আমরা পাইছি প্রেজেন্ট ভ্যালু। এটার সাথে রেসিডুয়াল ভ্যালু আমরা যোগ করছি 41,053। এটা কিভাবে আমরা বলছি যে পিবি অফ রেসিডুয়াল ভ্যালু, এটা কীভাবে বের করে, ওই যে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে আগে 80,000। এটা হচ্ছে আরবি, 80,000 হচ্ছে আরবি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। ওই পেজেও আমরা এটা করছিলাম। সো এটা আমরা করে এখানে জাস্ট যোগ করে দিব। তাহলে এই দুইটা এখন যোগ করলে কত হয়, 5,60,000। এটাই হচ্ছে আমাদের মিনিমাম লিজ অফ প্রেজেন্ট ভ্যালু। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের মিনিমাম লিজ অফ প্রেজেন্ট ভ্যালু। তাহলে এখন দেখো মজার ব্যাপার, কীভাবে একমাত্র আমাদের কিস্তির মূল্য বের করার জন্য এত কাহিনী করা লাগছে। ফেয়ার ভ্যালু 5,60,000 টাকা, প্রেজেন্ট ভ্যালু 5,60,000। এখন তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা? এখন একটা অ্যাকসেপ্ট করলেই হবে।
কারণ আমরা বলছি দুইটার মধ্যে যেটা ছোট সেটা অ্যাকসেপ্টেড হবে। কেন সেটা অ্যাকসেপ্টেড হবে কালকের ক্লাসে আমরা বলছিলাম, আগের ক্লাসে, যে তুমি